বাবা মারা যাওয়ার ঠিক ১ মাসের মাথায় আম্মু অন্য একজনের সাথে চলে যায়। তখন আমার বয়স ১২ বছর আর আমার ছোট বোনের বয়স ৫ বছর। আমি মোটামুটি বাস্তবতা বুঝলেও আমার ছোটটা তখন কিছুই বোঝে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার বোন আমাকে জিজ্ঞাসা করে, আম্মু কবে আসবে? আমি নির্বাক হয়ে চোখের পানি ছেড়ে বোনটার কপালে চুমু খেয়ে বলি, আম্মু আমাদের আব্বুকে খুঁজতে গিয়েছে, আব্বুকে পেলেই ফিরে আসবে। আমার নাম আইদ আহমেদ, আমার ছোট বোনটার নাম সোহানা ইসলাম। মা চলে যাওয়ার পর আমার কাকারা মিলে এসেছিল আমাদের ভাই বোনকে এতিমখানায় রেখে আসবে। আমি তখন এতটুকু বুঝেছিলাম কাকারা আমাদের ঘরবাড়ি নিজেদের নামে করে নিতে চাইছে, তাই আমি রাজি হইনি এতিমখানায় যেতে। আমি বলেছিলাম আব্বু রেখে যাওয়া এই বাড়ি থেকে আমরা ভাই বোন কোথাও যাব না, আমি আমার বোনকে লালন পালন করব, আপনাদের কাউকে দরকার নেই। কিন্তু কাকারা জোর জবরদস্তি করে আমাদের কাছ থেকে ঘর বাড়ির দলিলে টিপসই নিয়ে আমাদের ভাই বোনকে একটা এতিমখানায় দিয়ে আসে শহরে। এতিমখানায় গিয়ে দেখতে পেলাম আমাদের মতো আরও অনেক বাচ্চা সেখানে, কিন্তু আনি তো এখানে থাকবে না। আমি আর আমার বোন কোনো নিয়ম শৃঙ্খলার শিকলে বাধা পড়তে চাই না। একদিন সুযোগ বুঝে এতিমখানা থেকে বোনকে নিয়ে পালিয়ে আসলাম। আসার সময় একটা বিড়াল ছানা সাথে করে নিয়ে আসে সোহানা। বিড়াল ছানার নাম দেয় জুজু। আমরা দেখতে পাই দুইজন লোক চুরি করার উদ্দেশ্যে একটা বাড়ির দেয়াল টপকে সেখানে প্রবেশ করছে। প্রথম লোকটা টপকে ভেতরে প্রবেশ করলেও দ্বিতীয়জনের জামা দেয়ালে গেঁথে রাখা পেরেকের সাথে আটকে যায়, আর সে উপর হয়ে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। প্রথম লোকটা বলে, তোরে নিয়ে আসায় ভুল হয়েছে আমার। দ্বিতীয় লোকটা বলল, যা মাফ করে দিলাম। প্রথম লোকটা দাঁত কটমট করে বলল, ফাইজলামি করবি না, শুনছে এই বাড়িতে নাকি একটা মেয়ের আত্মা থাকে, অনেকদিন ধরেই বাড়িটা বন্ধ পড়ে আছে, তাই আমরা এসেছি এই বাড়ির জিনিসপত্রগুলো চুরি করতে। আত্মা তো আর টিভি ফ্রিজ ব্যবহার করে না, খামাখা জিনিসপত্রগুলো এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। দ্বিতীয় লোকটা বলল, বা ওস্তাদ কি বুদ্ধি আপনার, কিন্তু এই আত্মা যদি আমাদের দেখে ফেলে চুরি করতে তাহলে কি হবে না? প্রথম লোকটা বলল, আরে গাধা, এখন গভীর রাত, আত্মা ঘুমিয়ে আছে, আমরা চুপি চুপি সবকিছু নিয়ে বের হয়ে যাব। এভাবে কথা বলতে বলতে দুইজন পা টিপে টিপে বাড়ির ভেতর প্রবেশ করলো। দেখা গেল একটা কালো ছায়ামূর্তি ২ তলার জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল এতক্ষণ। বাড়ির মেইন গেটের ওপারে খোদাই করে লেখা চাঁদের পরি। তারা দুইজনে ঘরে প্রবেশ করে বাটন ফোনের লাইটের আলোতে এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎ পাশের রুম থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ হলো। দুজনেই চমকে গিয়ে বুকে থুতু দিয়ে সেই রুমের দিকে এগিয়ে গেল ভয়ে ভয়ে। রুমের দরজাটার ধাক্কা দিতেই ক্যাত করে শব্দ হলো। দরজাটা একটু ফাঁকা হতেই একটা কালো বিড়াল রুম থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল। দুজনে আবারও ভয় পেয়ে উল্টে পড়ে গেল। দ্বিতীয় লোকটা বলল, উস্তাদ, আত্মা মনে হয় ঘুমাই নাই, চলেন আমরা চলে যাই, আমার ডর লাগতেছে। প্রথম লোকটা ফিসফিস করে ধমক দিয়ে বলল, চুপ, আত্মা আত্মা বলতে কিছু নেই, দেখলি না ওটা একটা বিড়াল ছিল, এখন চুপচাপ সব জিনিসপত্র বস্তায় ভরা শুরু কর। দ্বিতীয় লোকটা ভয়ে ভয়ে চারিদিকে তাকাচ্ছে আর সবকিছু বস্তায় ভরছে এক এক করে। প্রথম লোকটা ঘুরতে ঘুরতে অন্য একটা রুমে ঢুকে পড়ল। মোবাইলের হালকা আলোতে চোখে পড়ল বেশ বড় একটা আলমারি। লোকটা ভাবল আলমারির ভেতর হয়তো অনেক সোনা গহনা থাকতে পারে। লোকটার চোখ জলজল করে উঠল। সে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেল। এদিকে দ্বিতীয় লোকটা ছোট ছোট জিনিসগুলো বস্তায় ভরছিল। হঠাৎ তার পেছনে এসে দাঁড়ালো একটা মেয়ে মূর্তি। মেয়েটা গড়গড় শব্দ করছিল পেছনে দাঁড়িয়ে। লোকটা ভাবল তার ওস্তাদ এসে দাঁড়িয়েছে পেছনে, তাই সে না তাকিয়ে বলল, ওস্তাদ, আপনারা কতদিন কইছি ভালো ডাক্তার দেখায় গলার চিকিৎসা করেন, আপনার গড়গড়ান হলে আমার রাগ উঠে যায়। এদিকে প্রথম লোকটা আলমারির সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে আলমারিটা খুলল। আলমারি খুলতেই ভয়ঙ্কর একটা মেয়ে মূর্তি তার গলা চেপে ধরে বলল, আমার বাড়িতে চুরি করার সাহস হয় কিভাবে তোদের? দ্বিতীয় লোকটা চিৎকার করে দৌড়ে আসে সেখানে। ওস্তাদ, ওইখানে সেই আত্মা। এসে দেখে তার ওস্তাদের গলা চেপে ধরে আছে সেই মেয়ে মূর্তি। তার ওস্তাদ কোনো কথা বলতে পারছে না, শুধু গঙ্গানির মতো আওয়াজ করছে। এই দৃশ্য দেখে লোকটা জোরে চিৎকার করে উঠল। 10 বছর পর বাইরে থেকে সোহানা ডাকছে, ভাইয়া, এই ভাইয়া, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। আমি একটু কাচুমাচু করে আবার ঘুমিয়ে পড়লাম। সোহানা এবার দরজা বাড়ি দিয়ে ডাকছে, ভাইয়া, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো, তাড়াতাড়ি উঠতে বলছি তোকে। এবার একটু বিরক্ত হয়ে উঠে এক চোখে ঘুমিয়ে আরেক চোখ খুলে বিছানা থেকে নেমে দরজা খুলে বললাম, কি রে ভেন্ডি, সকাল সকাল এমন শুরু করছিস কেন? সোহানা রেগে বলল, আইদ্যা তোরে কতবার বলেছি আমি ভেন্ডি বলবি না। তুই যে নাক ডেকে ঘুমাচ্ছিস, তোর কি মনে নেই আজকে এই বাসার মালিক ফিরে আসবে? এসে যদি দেখে আমরা তার বাড়ি দখল করেছি তাহলে আবার আমাদের জেলে যেতে হবে। আমি এবার 2 চোখ খুলে ডলতে বললাম, কস কি ভেন্ডি? তো এই কথাটা তুই আমাকে আগে বলবি না? তাড়াতাড়ি ব্যাগপত্র গোছগাছ কর, আমি একটু অফিস থেকে আসি। সোহানা বলল, তোর আবার অফিস আসলো কোত্থেকে? তোর তো নিজের নামটা ছাড়া আর কিছুই নাই। আমি বললাম, আরে বাথরুমে যাচ্ছি, বড় বড় সমস্যার সমাধান বাথরুমে বসে চিন্তা করলে পাওয়া যায়, তাই এটা একটা অফিসের চেয়ে কম কিসে? সোহানা নাট ছিটকে বলল,
ইহ, যা এখান থেকে খচ্চর পোলাপান। আমি হাসতে হাসতে চলে গেলাম বাথরুমে। আসলে এতিমখানা থেকে পালিয়ে আসার পর কোথায় থাকবো, কি খাবো, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমার জিনিয়াস মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করলাম। শহরে এমন অনেক বাসা বাড়ি আছে যেগুলোর মালিক কাজের জন্য বাইরে যায়, তখন বাসা খালি থাকে আর খাবার দাবারও থাকে সেসব বাসায়। তাই এমন বাসা খুঁজতে লাগলাম যেটা তালা দেয়া। প্রথমে সেই বাসার দরজার তালার সাথে একটা ছোট পাথর বেঁধে রেখে আসতাম। তারপর 2 দিন পরে সে চেক করতাম সে পাথরটা কি এখনো আছে নাকি নেই। যদি দেখতাম পাথর নেই, তার মানে এই তালা খোলা হয়েছিল, এই বাসা পুরোপুরি ফাঁকা না, মানুষের আসা যাওয়া হয়। আর যেই বাসার তালা পাথর 2 দিন পরও থাকতো, তাহলে বুঝে নিতাম বাসার মালিক সত্যি নেই, এ বাসা খোলা হয়নি। তারপর নকল চাবি দিয়ে তালা খুলে আমি আর আমার বোন সেখানে নিজেদের মতো করে থাকতে শুরু করতাম। মালিক আসার আগে আমরা আবার সেই বাসা ত্যাগ করতাম, আবার অন্য বাসা খুঁজে নিতাম। এইভাবেই 3 বার ধরা পড়ে জেলে গিয়েছিলাম, কিন্তু আমি কুকুরের লেজ, আমি কি সোজা হব নাকি? এভাবেই বিভিন্ন লাক্সারিয়াস বাসায় তাদের খাবার দাবার খেয়ে জীবন চলে যাচ্ছে। সোহানাও অনেক হ্যাপি। আমাদের ভাই বোনের কোনো চিন্তা নেই, না ভবিষ্যৎ আর না অতীত। বর্তমান নিয়ে দারুণ কাটছে আমাদের। সোহানা ডেকে বলল, ভাইয়া তাড়াতাড়ি কর, বাইরে গাড়ি এসে থেমেছে, হয়তো মালিক চলে এসেছে। এটা শুনে আমি ব্রাশ মুখে নিয়েই দৌড়ে বের হয়ে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বললাম, চল চল, পেছনের দরজা দিয়ে বের হতে হবে এখন। জুজু কোথায়? সোহানা বলল, আরে ওর কথা তো মনেই নাই। জুজু কই তুই? জুজু? আমি জানলা দিয়ে দেখলাম একটা টাকওয়ালা মাথা গাড়ি থেকে নামছে, সাথে তার 2 বাচ্চা আর বউ। তারা গাড়ি থেকে নেমে বাসার দিকে আসছে। আমি বললাম, সোহানা জলদি জুজুকে নিয়ে আয়, তারা আসছে। সোহানা জুজুকে খুঁজতে খুঁজতে দেখলো ফ্রিজের ওপর চিটপাটাং হয়ে ঘুমিয়ে আছে। সোহানা গিয়ে জুজুকে কোলে নিয়ে তাড়াতাড়ি এসে বলল, ভাইয়া চল। জুজু চোখ খুলে ম্যাও করে উঠল, হয়তো বলছে যে আমাকে আরেকটু ঘুমাইতে দে বাল। আমি আর সোহানা তাড়াতাড়ি পেছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। এদিকে বাসার মালিক ঘরে ঢুকে অবাক, এ কি অবস্থা বাসার, সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, মনে হচ্ছে শুধু এই বাসায় ভূমিকম্প হয়েছে। মালিক মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি আর সোহানা একটা পার্কে এসে নিজেদের ব্যাগপত্র রেখে বসলাম। সোহানা জুজুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এখন আবার কোন বাসা? আমি বললাম, আরও কয়েকটা বাসায় তালা পাথর রেখেছি, গিয়ে দেখতে হবে কোনটায় পাথর আছে, সেখানেই থাকবো। সোহানা বলল, ভাইয়া আমার খিদে পেয়েছে, আইসক্রিম খাবো। আমি বললাম, খিদে লাগলে আইসক্রিম কেন খাবি তুই? তুই অন্য কিছু খা, রুটি খা, বিস্কিট খা। সোহানা বলল, যা, ওসব খাই কুত্তারা, তোর কি আমার কুত্তা মনে হয় নাকি? আমি বললাম, অ্যানি সন্দেহ। সোনা রেগে বলল, তুই কুত্তা, এখন আমার জন্য আইসক্রিম আনবি, না হলে আমি চিল্লায় লোক জড়ো করে বলবো তুই আমার কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস। এখন বল, আইসক্রিম খাওয়াবি নাকি গণধোলাই খাবি? আমি ভ্রুকুচকে বললাম, তোর মতো বোন যার আছে তার শত্রু দরকার নাই, এখানে বস, আমি আইসক্রিম নিয়ে আসছি। আমি উঠে চলে গেলাম আইসক্রিম আনতে। এখনো সকাল হওয়ায় তেমন দোকানপাট খোলা হয়নি। আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে আসলাম। অবশেষে পেয়ে গেলাম। একটা আইসক্রিম কিনে যখনই চলে আসতে যাব, এখনই ভুলবশত একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। আমি রাগ হয়ে কিছু বলতে যাব, তার আগে মেয়েটা বলল, ওই মিয়া, চোখ কি পেছনের পকেটে নিয়ে ঘোরেন নাকি? আশেপাশে দেখে চলতে পারেন না? আমি হাঁ করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটা কি বলছে তার একটা কথা আমার কানে ঢুকছে না। আমি শুধু ওর কথা বলার অঙ্গিভঙ্গিগুলো দেখে মুচকে মুচকে হাসছি। এত সুন্দর মানুষ হয় নাকি? এজন্য জান্নাত থেকে পালিয়ে আসা হুর। গালের টোল পরা মেয়েটার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। হালকা লালচে চুলগুলো সকালে স্নিগ্ধ বাতাসে উড়ছে। মেয়েটা বারবার চুলগুলো হাত দিয়ে কানের পেছনে সরিয়ে দিচ্ছে। আমার উপর রাগ দেখিয়ে মেয়েটা চলে গেল। আমি এখনও সেভাবেই দাঁড়িয়ে আছি। মেয়েটার ঘোর যেন কিছুতেই কাটছে না আমার চোখ থেকে। হঠাৎ মনে পড়ল সোহানা পার্কে বসে আছে আইসক্রিমের জন্য। আমি হুশে এসে তাড়াতাড়ি আরেকটা আইসক্রিম কিনে যেতে লাগলাম পার্কের দিকে। আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছি। হঠাৎ আমার চোখ গেল রাস্তা থেকে একটু দূরে অনেক বড় একটা বাড়ির দিকে। বাড়িটা সম্পূর্ণ সাদা রঙের। একটু এগিয়ে গিয়ে দেখলাম বাড়ির গেটে তালা দেয়া। আমার মনে লাড্ডু ফুটল। একটা ছোট পাথর উঠিয়ে তালার উপর রেখে দিলাম। যদি এই বাড়িতে কেউ না থাকে তাহলে আগামীকাল এখানে আসবো থাকার জন্য। গেটের উপরে তাকিয়ে দেখলাম সেখানে লেখা চাঁদের পরী। তার মানে এই বাড়ির নাম চাঁদের পরী। আমার তো ইচ্ছে করছে এখনই এই বাড়িতে ঢুকে পড়ি। বাইরে থেকে এত সুন্দর, না জানি ভেতরে কতই না জাঁকজমকপূর্ণ হবে। তালার উপর পাথরটা রেখে তাড়াতাড়ি করে পার্কে চলে এলাম। এদিকে আমরা দেখি বাড়ির জানালা দিয়ে কেউ একজন আইদের উপর নজর রাখছে। আইদ সেখান থেকে চলে যাওয়ার পর জানালার একটা কাঁচ ঠাস করে ভেঙে গেল। পার্কে এসে দেখলাম সোহানা এক মন অন্যদিকে তাকিয়ে কি যেন দেখছে। খেয়াল করলাম একটা মহিলা তার 5 থেকে 6 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে খেলা করছে। বুঝতে পারলাম সোহানা আবার মায়ের কথা মনে করে মন খারাপ করে বসে আছে। আমি গলা খাকুনি দিয়ে বললাম, ভেন্ডি, এই না তোর আইসক্রিম। সোহানা চমকে গিয়ে এদিকে তাকিয়ে বলল, আরেকবার যদি আমাকে ভেন্ডি কস
তাহলে তো দাঁত খুলে এমন জায়গায় লাগিয়ে দিব যেখানে দাঁতের কোনো দরকার নেই। আমি একটু চিন্তা করে বুঝলাম ও কোথায় লাগানোর কথা বলেছে, তাই বললাম, চেতিস না, না আইসক্রিম খা। সোহানা আইসক্রিমের প্যাকেট খুলে দেখলো শুধু একটা কাঠি, আর আইসক্রিম গলে একদম পানি হয়ে গেছে। এটা দেখে সোহানা সেটা ফেলে দিয়ে ব্যাস ভ্যা করে কান্না করে দিল। আমি ওকে বোঝাতে লাগলাম, দেখ বইন, অনেক দূর থেকে আনছি, তাই গলে গেছে, কান্দিস না, আমি তাকে আবার কিনে দেব। কিন্তু সোহানা বাচ্চাদের মতো করে কান্না করেই যাচ্ছে। এর মাঝে জুজু গিয়ে সেই ফেলে দেওয়া আইসক্রিমের প্যাকেটে মুখ ঢুকিয়ে খেতে লাগলো। খাওয়া শেষে জুজু আর প্যাকেট থেকে তার মুখ বের করতে পারছে না, তাই মাটিতে শুয়ে ম্যাও ম্যাও করতে লাগলো। এটা দেখে সোহানা হেসে দিল। আমিও হাসতে হাসতে সোহানার পাশে বসলাম। জুজু হয়তো বলছে, আরে হনুমানের বাচ্চাগুলা, মজা নিস না, আমার মুখ থেকে এটা সরা বলতেছি। অবশেষে জুজু প্যাকেট থেকে নিজের মুখ বের করে সে সোহানার কোলে বসে পড়ল। আমি বললাম, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে আসছি, সবকিছু ঠিক হলে 2 দিন পর আমরা সেই রাজপ্রাসাদে উঠব। সোহানা বলল, তাহলে এই 2 দিন কোথায় থাকবো? আমি বললাম, চল, এর আগে আরো 3টা বাড়িতে পাথর রেখে এসেছিলাম, আপাতত সেখানে গিয়ে দেখি, একটা না একটা বাসা পাবোই থাকার জন্য। এই বলে সোহানার আমি রওনা হলাম। কিন্তু সেদিন যেন দুর্ভাগ্য আমাদের চেপে বসেছে। যে 3 বাসায় পাথর রেখেছিলাম সে বাসার মানুষজন এসে পড়েছে। এই 10 বছরের প্রথম এমন হলো। আজকে রাত রাস্তায় কাটাতে হবে বোঝা যাচ্ছে। দুপুরে একটা হোটেলে গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আমরা। এভাবে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। আস্তে আস্তে মানুষজন তাদের নিজেদের বাসায় ফিরতে লাগলো। পাখিরাও কিচিরমিচির করে আপন বাসায় মাথা গুঁজে নিল। রাত তখন প্রায় 1টা। আমি আর সোহানা রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আছি। সোহানা আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাইয়া, তোর কি এখনো মাকে মনে পড়ে? আমি বললাম, পরে তো, তবে ভালোবাসার স্থান থেকে না, মনের মাঝে ঘৃণার স্থান থেকে মনে পড়ে। যদি কখনো দেখা হয় তার সাথে, তাহলে শুধু বলবো, আমাদের জন্ম না দিলেই তো পারতে। সোহানা কেঁদেতে বলল, জানোস ভাইয়া, আমি আগে ভাবতাম মা বাবা না থাকলে হয়তো পৃথিবীতে বেঁচে থাকাই যায় না, কিন্তু তোর মতো ভাই যার আছে তার মা বাবা না থাকলেও চলবে। পরের জন্ম বলে যদি কোনো কিছু থাকে, তাহলে সেই জন্মেও সৃষ্টিকর্তার কাছে তোকেই ভাই হিসেবে চাইবো আমি। আমি কিছুক্ষণ সোহানার দিকে তাকিয়ে থেকে চোখের পানি লুকিয়ে বললাম, কিন্তু আমি তোকে পরের জন্মে বোন হিসেবে চাই না। সৃষ্টিকর্তার কাছে চাইবো পরের জন্মে যেন আমাকে একটা কিউট পরীর মতো দেখতে বোন দেয়। সোনা রেগে বলল, তার মানে আমি কিউট না? আমি বললাম, ভুলেও এই কথা মুখে আনিস না, তোরে দেখলে মনে হয় মূলার জন্ডিস হয়েছে। সোনা আরও রেগে আমাকে কিল ঘুষে মারতে মারতে বলল, কুত্তা, তোর 7 জন্মের ভাগ্য আমার মতো বোন পাইছোস, নিজের চেহারা দেখছোস, পোকায় খাওয়া আমের মতো দেখা যায় তোরে। আমি হাসতে লাগলাম। এর মাঝেই মনে হলো কেউ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি বললাম, ভেন্ডি, তুই কি শুনছোস কেউ কান্না করছে? সোহানা কান পেতে বলল, হ্যাঁ, একটা মেয়ের কান্নার আওয়াজ এটা, কিন্তু এটা আসছে কোথা থেকে? আমি উঠে চারিদিকে খুঁজতে লাগলাম। বুঝতে পারলাম রাস্তার ওপাশে বড় গাছটার পেছন থেকে আসছে কান্নার আওয়াজ। সোহানা আর আমি সেদিকে এগিয়ে গেলাম। জুজু বেঞ্চের উপর ঘুমিয়েছিল। রাস্তায় কোনো মানুষ বা গাড়ি কিছুই নেই। দূর থেকে মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে। আমরা দুজন ধীরে ধীরে রাস্তার এপাশ থেকে গাছের কাছাকাছি আসতেই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। একটু অবাক হলেও আস্তে আস্তে গাছের পেছনে এসে দেখলাম সেখানে কেউ নেই। তাহলে কি আমরা দুজন এতক্ষণ ভুল শুনলাম? সোহানার আমি একে অপরের দিকে তাকিয়ে আছি। আমি গাছটা চারিদিকে ঘুরে দেখতে লাগলাম, আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম এখানে কেউ ছিল নাকি। হঠাৎ সোহানা ডাক দিল, ভাইয়া, ওটা কি? আমি দেখলাম সোহানা রাস্তার ওপাশে আঙুল দিয়ে ইশারা করে ভয়ার্থ চোখে তাকিয়ে আছে। আমি দেখলাম সেই বেঞ্চের ওপর সাদা 3 পিস পরা একটা মেয়ে আকৃতির বসে ঘুমন্ত জুজুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চুল দিয়ে মেয়েটার মুখ ঢেকে আছে বিধায় তার চেহারা দেখা যাচ্ছে না। সোহানা বলল, ভাই, ওটা পেতনি, ও জুজুর ক্ষতি করবে। আমি হেসে বললাম, পাগল নাকি তুই? এসব ভূত পেতনি মানুষের কল্পনার মন গড়া কথা, চল গিয়ে দেখি সে কে। আমি এগিয়ে যেতে লাগলাম। সোহানা শক্ত করে আমার হাত ধরে পেছন পেছন আসলো। আমি গিয়ে সামনে দাঁড়িয়ে কিছু বলার আগে মেয়েটা বলে উঠল, ঘুম হলো মৃত্যুর প্রথম ধাপ। যদি বিড়ালটার আত্মা এখনো শরীরে ফিরে না আসে, তাহলে আমরা সেটাকে মৃত্যু বলে থাকি। আমি আর সোহানা একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, কে আপনি? তখন একটা দমকা হাওয়া এসে মেয়েটার চেহারার উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। আমি হা করে তাকিয়ে রইলাম। এটা সেই সকালে দেখা হওয়া মেয়েটা। সাদা 3 পিসের সাথে মেয়েটার গায়ের রং যেন একদম মিলেমিশে একাকার। আমি হা করে তাকিয়ে থাকতে দেখে সোহানা বলল, মুখ বন্ধ কর, গন্ধ বের হচ্ছে। আমি মুখ বন্ধ করে থতমত খেয়ে গেলাম। আপনি আপনি এত রাতে এখানে কি করছেন? মেয়েটা বলল, বাসা থেকে ঝগড়া করে বের হয়ে এসেছি। 7 মাস সারাদিন ঘ্যান ঘ্যান করে কানের কাছে, আর ভালো লাগে না। তাই মাঝে মাঝে আমি রাতের নিস্তব্ধ শহরের অলিগলি দিয়ে ঘুরে বেড়াই। আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমার বাড়িতে আপনাকে স্বাগতম মিস নাম না জানা পড়ি। সোনা বলল, তোর আবার বাড়ি আসলো কোত্থেকে? আমি সোনার কানে কাছে গিয়ে ফিসফিস করে বললাম, পুরো পৃথিবীই তো আমার বাড়ি, তুই চুপ থাক, বড় ভাই সেটিং হচ্ছে সেটা উপভোগ কর। মেয়েটা বলল, আমি শুনে ফেলেছি, এসব সেটিং ফিটিংয়ের কথা বাদ দাও।
এখন বলো তোমরা এত রাতে এখানে কেন? তোমাদের বাড়ি কোথায়? সোহানা সত্যিটা বলার জন্য মুখ খুললে আমি ওর মুখ চেপে ধরে বললাম, আসলে আমরা ভাই বোন মাঝে মাঝে আপনার মতোই রাতে ঘোরাফেরা করি। শহরের শেষ মাথায় যে সাদা রঙের একটা বড় বাড়ি আছে, সেটাই আমাদের বাড়ি। সময় পেলে কখনো আইসেন, চা কফি খাবেন, প্রেম হলে হবে, না হলে নাই। মেয়েটা সুন্দর করে একটা হাসি দিয়ে জুজুর দিকে তাকিয়ে বলল, আপনাদের বিড়ালটা অনেক কিউট। বিড়ালটার সাথে দেখা করার জন্য হলেও আমি আসবো আপনাদের বাসায়। সোহানা বলল, তোমার চেহারা তো উজ্জ্বল কিভাবে? দেখে মনে হচ্ছে চেহারা থেকে আলো ছড়াচ্ছে। কোন সোনো মাখো চেহারায়? মেয়েটা হেসে বলল, আমরা কোনো ক্রিম মাখি না, আমরা জন্মের পর থেকেই এমন হই। তবে বড় হওয়ার সাথে সাথে আমাদের আচার আচরণ অনুযায়ী সৌন্দর্য বৃদ্ধি বা লোপ পায়। যার আচরণ যত সুন্দর, তার সৌন্দর্য তত উজ্জ্বল। এবার আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমরা মানে? মেয়েটা একটু থতমত খেয়ে বলল, আমরা মানে মেয়েরা। মেয়েদের সৌন্দর্য তার ব্যবহারে ফুটে ওঠে। আপনার বোন অনেক সুন্দর, নিজের যত্ন নিও সোহানা, তাহলে নিজেই নিজের উপর ক্রাশ খাবে। সোহানা একটু লজ্জা পেয়ে আমাকে বলল, দেখ, অন্যরা ঠিকই বুঝলো আমি সুন্দরী, তুই বুঝলি না। এবার টাকা জমিয়ে তোকে ভালো কোনো চোখের ডাক্তার দেখাবো। আমি সোহানার কথা এড়িয়ে বললাম, আচ্ছা আপনার নাম কি? মেয়েটা বলল, আমার এখন যা করছি তাই আমার নাম। এই বলে মেয়েটা সুন্দর করে হেসে চলে যেতে লাগলো। আমরা এখন যা করছি তাই ওর নাম। আমরা এখন কি করছি? কি বলে গেল মেয়েটা? নাম কি ওর? কথার আগামাথা কিছুই বুঝলাম না। সোনা বলল, আরে গাধা, ওর নামই কথা। আমি বুঝতে পেরে জোরে রাগ দিলাম, কথা? আবার দেখা হবে। মেয়েটা একবার ঘুরে তাকিয়ে মন পাগল করা হাসি দিয়ে চলে গেল। আমি বুকের বাঁ পাশে হাত দিয়ে বেঞ্চে বসে পড়লাম। জুজু লেজের উপর আমার পা পড়াতে জুজু লাফ দিয়ে উঠে ওর ভাষায় আমাকে গালি দিল, হালার পুত, দেখে শুনে বসতে পারস না? সোনা বলল, ভাইয়া কি হয়েছে? বুকে হাত দিয়ে রাখছিস কেন? তোর কি হার্ট অ্যাটাক হচ্ছে নাকি? আমি সোহানার গাল টেনে দিয়ে বললাম, না রে ভেন্ডি, তোর ভাইয়া প্রেমে পড়েছে। সকালে সূর্যটা উঁকি মারছে গাছের পাতার ফাঁক দিয়ে। আমি উঠে গেলাম ঘুম থেকে। বেঞ্চে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। সোহানা আমার রানের উপর মাথা রেখেই ঘুমিয়েছিল, তাই আমি নড়াচড়া করলাম না। ও আরেকটু ঘুমাক। এক পলকে সোহানার ঘুমন্ত মায়াবী চেহারার দিকে তাকিয়ে রইলাম। আমি যতই মজা করি না কেন ওর সাথে, আমি তো জানি আমার বোনটা একটা কিউটের ডিব্বা, কোনো পরিচ্ছে কম না। হয়তো বাবা মা থাকলে আমাদের জীবনটা আজ এরকম হতো না। আমাদের জীবনটা খুবই বৈচিত্র্যময়। বেঁচে থাকতে হলে মানিয়ে নিতে হবে, আর যারা মানিয়ে নিতে পারে না তারাই দিন শেষে আত্মহত্যা করে। এর মাঝে সোহানা উঠে শোয়া থেকে না উঠে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি রে, এভাবে কি দেখোস? আমি একটু হেসে বললাম, না, দেখতেছি তুই আমার বোন হইলি কিভাবে। কোথায় আমি নায়কের মতো দেখতে, আর তুই ফকিন্নির মতো, কোনো মিলই নাই আমাদের। সোহানা উঠে মোড়ামুড়ি দিয়ে বলল, সকাল সকাল মুখটা খারাপ করব না, এখন টাকা থাকলে নাস্তা নিয়ে আয় যা, পেটের ভেতর চৌচৌ করছে ক্ষুধায়। আমি উঠে চলে গেলাম। পকেটে হাত দিয়ে দেখলাম যা টাকা আছে তা দিয়ে শুধু একজনের নাস্তাই হবে। একটু চিন্তা করে সোহানার জন্য 2টা পরোটা আর ভাজি নিয়ে নিলাম সেই টাকা দিয়ে। খিদে তো আমারও খুব পেয়েছে, কিন্তু আমার বোনের ক্ষুধার্ত মুখটা আমি দেখতে পারবো না, তাই হোটেল থেকে 2 গ্লাস পানি খেয়ে নিজের খিদা মিটিয়ে নিলাম। পরোটা নিয়ে সোহানার হাতে দিয়ে বললাম, উফ, আজকে 3টা পরোটা খেয়ে এসেছি হোটেল থেকে, তোর জন্য 2টা আনছি, এবার এটা নিয়ে কান্নাকাটি করিস না কিন্তু। সোহানা পরোটার ব্যাগটা হাতে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর একটা পরোটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি আমার ভাইয়ের মুখ দেখলেই বলে দিতে পারি কয়টা পরোটা খেয়েছে। আমি হালকা হেসে বললাম, এত বুঝোস কিভাবে তুই? সোনা বলল, কারণ আমি তোর বোন। আমি হেসে দিলাম। ভাই বোন মিলে ভাগাভাগি করে নাস্তা করে নিলাম। জুজুকেও অল্প কিছু খাওয়ালাম। তখনই দেখলাম একটু দূরে দাঁড়িয়ে সে রাতের মেয়েটা আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমার ভেতরে আবার উথাল পাথাল শুরু হয়ে গেল। সোহানা মেয়েটাকে লক্ষ্য করে হাতের ইশারায় ডাক দিল। মেয়েটার হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল। মেয়েটা এগিয়ে এসে বলল, তোমরা এখনো এখানে? রাতে বাসায় যাওনি? আমি আমতামতা করে কিছু বলার আগেই মেয়েটা ব্যাগ থেকে কিছু মজাদার খাবার বের করে আমাদের সামনে রাখলো। খাবারগুলো দেখে জিভে পানি চলে আসলো। তবুও ভদ্রতার খাতিরে বললাম, এসব কেন? মেয়েটা বলল, আমি কাল রাতে জুজুকে দেখে বুঝেছিলাম ও অনেক দুর্বল, তাই বুঝে নিয়েছিলাম তোমরা একটু অভাবে আছো। আমাকে মিথ্যা না বললেও হতো, আমি জানি তোমরা কিভাবে কোথায় থাকো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আপনি কিভাবে জানেন? সেসব কথা না হয় পরে হবে, এখন পেট পুরে খেয়ে নাও, আমি নিজের হাতে রান্না করে এনেছি। এ বলে আমাদের দিকে খাবারের বাটি এগিয়ে দিল। সোহানা বলল, তুমিও খাও আমাদের সাথে। মেয়েটাই একটু হেসে আমাদের সাথে খেতে বসলো রাস্তার পাশের বেঞ্চের ওপর। এত সুস্বাদু খাবার আমি কোনোদিনই খাইনি। চুরি করে অনেক বড় বড় রেস্তোরাঁ থেকে খাবার খেয়েছি, বড় লোকদের বাসায় ফ্রিজে থাকা দামি দামি খাবার খেয়েছি, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা, এই জন্য এক অন্য জগতের খাবার। হঠাৎ সোহানা কেমন যেন করে মাথা ঘুরিয়ে সেখানে পড়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে বললাম, সোহানা, কি হয়েছে তোর? সোহানা। তাকে দেখলাম মেয়েটার মুখে অদ্ভুত একটা হাসি। আমি বুঝে গেলাম এই খাবারে কিছু মেশানো ছিল। আমি বলতে যাব, কি খাওয়ালেন এগুলো আমাদের? তখনই আমার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। সবকিছু ঝাপসা দেখছি চোখে। আমিও জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম
একটা বড় গাছের ছায়ার নিচে আমি শুয়ে আছি। গাছ থেকে বাতাসের লাল পাতাগুলো ঝরে পড়ছে, বিভিন্ন রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে চারিদিকে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। কোথায় আছি আমি তা বোঝার চেষ্টা করলাম। চারপাশে তাকিয়ে দেখলাম সবুজ মাঠ দূর দূরান্ত পর্যন্ত। তার মানে কি আমরা মারা গিয়েছি? আমি কি পরকালে চলে এসেছি? সোহানা কোথায়? আমি চিৎকার করে ডাকতে লাগলাম সোহানাকে, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ গাছের উপর থেকে নীল রঙের একটা সাপ আমার সামনে পড়ল। আমি ভয়ে পিছিয়ে গিয়ে পড়ে গেলাম। ছোটবেলা থেকে আমি সাপ অনেক ভয় পাই। সাপটা ফুসফুস করে আমার দিকে এগিয়ে আসতে লাগলে আমি উঠে দৌড় দিলাম। জানি না কোন দিকে যাব। চোখের দৃষ্টি যতটুকু যায় শুধু সবুজ মাঠ। প্রাণপণে ছুটছে আমি। এভাবে কতক্ষণ দৌড়ের ওপর ছিলাম তা জানি না। ছুটতে ছুটতে একটা জায়গায় এসে বসে হাঁপাতে লাগলাম। মাথা উঠিয়ে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। সামনে ছোট একটা বাড়ি, অথচ আমি তো দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখলাম না। তখন একটু খেয়াল করে বাড়িটা চিনতে পেরে আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। এটা সেই বাড়িটা যেখানে আমার ছোটবেলা কেটেছে। বাবা মা আর আমি ছিলাম এই বাড়িতে। তখনও সোহানা জন্ম নেয়নি। আমি আস্তে আস্তে উঠে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। চারপাশে তাকিয়ে সবকিছু অবাক হয়ে দেখছিলাম। ওই তো আমার সেই নীল গাড়িটা বাবা মেলা থেকে কিনে দিয়েছিল। ওই তো আমার সেই ফুটবলটা যেটাতে খেলতে গিয়ে আমার পা কেটে গিয়েছিল। আমার চক আর সিলেটগুলো এখনও তো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখা আছে। সবকিছু দেখে আমার চোখ থেকে কখন যে এক ফোঁটা পানি নিচে পড়ে গেল জানি না। আমি কিভাবে আবার এখানে চলে আসলাম? কি হচ্ছে আমার সাথে? তখন চোখ পড়ল ডাইনিং টেবিলে খাবার রাখা আছে। মায়ের বানানো কেক আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। আমার ক্ষুধা খুব পেয়েছে, তাই দৌড়ে গিয়ে কেকটা ওঠানোর চেষ্টা করলাম। কিন্তু একে আমি এটা স্পর্শ করতে পারছি না। আমি যেন একটা আলোর মতো সবকিছু আমি ভেদ করে চলে যাচ্ছি। আমি অন্যান্য জিনিসগুলো ধরে দেখতে চাইলাম, কিন্তু কোনো কিছুই আমার শরীরে স্পর্শ করতে পারছে না। তখনই রুমের পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। আইদ, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, রেডি হয়ে নাও। এটা আমার মায়ের কণ্ঠ। আমি ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। আমার পা যেন চলছেই না। এতদিন পর মাকে দেখার অনুভূতি বলে বোঝাতে পারবো না। আমি গিয়ে সেই রুমের দরজার সামনে দাঁড়াতেই মা রুম থেকে বের হয়ে আমাকে ভেদ করে আমার ভেতর দিয়ে চলে গেল। আমি যেন এক মুহূর্তের জন্য অনেকটা ভয় পেয়ে গেলাম। মা তখন প্রেগনেন্ট ছিল, তার মানে সোহানা এখন মায়ের পেটে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মায়ের মুখটা দেখে এত বছর ধরে মায়ের প্রতি জমিয়ে রাখা রাগ ঘৃণা সবকিছু যেন নিমিষেই শেষ হয়ে গেল। আমি দূরে দাঁড়িয়ে এক পলকে মায়ের দিকে তাকিয়ে আছি। মা গিয়ে ডাইনিং টেবিলে আধ খাওয়া কেকটা দেখে একটু রেগে গিয়ে বলল, আইদ, এই ছোট কেকটা তুমি পুরো খেতে পারোনি। বাইরে থেকে আইদ মানে ছোটবেলার আমি দরজায় উকি দিয়ে হালকা উতলিয়ে বললাম, তোমার পেতুতা কত বলো দেখো তো মা, আমি থপ খেয়ে ফেললে তোমার কম পলে দাবে। মা হাসতে হাসতে আমার কাছে গিয়ে আমার চুল টেনে দিয়ে বলল, ওরে আমার বইরা বাবা, আমার জন্য এত চিন্তা তোমার? আমার কম পড়বে না, তুমি এখন পুরো কেকটা খেয়ে নেবে, কোনো কথা বলবে না। ছোট্ট আমি বাধ্য ছেলের মতো কেকটা হাতে নিয়ে খেতে খেতে বললাম, মা, তোমার পেতুটা এত বড় কেমনে এলো? মা বলল, আমার পেটে তোমার জন্য একটা খেলার সাথীকে যত্ন করে রেখেছি, বুঝছো? কয়েকদিন পর তাকে বাইরে আনবো। তোমার মতোই এটা আমার আরেকটা কলিজার টুকরা। ছোট্ট আমি বললাম, এত আদলের কলিজার টুকরা হলে তাকে খেয়ে ফেলতো কেন? তুমি একটা লাক্ষুস। মা হাসতে হাসতে বলল, হয়েছে, অনেক পাকনা পাকনা কথা বলছো। এখন খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এই বলে মা উঠে চলে গেল। আমি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। আমার চোখ পানিতে টলমল করছে। এই বুঝি চোখ থেকে অঝরে পানি ঝরবে। মা আমাকে কতই ভালোবাসতো। এই মা কেন বাবার মৃত্যুর পর আমাকে আর আমার বোনকে ছেড়ে চলে গেল? এই মা আর ওই মায়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার সব হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে। তখনই ছোট্ট আমি আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, কেক খাবে? আমি অবাক হয়ে কিছু বলতে যাব, তার আগে অদ্ভুত একটা সাদা রশ্মি এসে আমার চোখে পড়ল। আমি আর কিছু দেখতে পেলাম না সামনে। চোখ বন্ধ করে ডাকতে লাগলাম, মা, আমি এসেছি। মা, আমার সাথে একটু কথা বলো, অনেক মনে পড়ে তোমাকে। হঠাৎ একটা গালে কারো থাপ্পড় পড়তে আমি চোখ খুলে দেখলাম সোহানা আমার পাশে বসে আছে। আমি এখনও সে রাস্তার পাশে বেঞ্চের ওপর শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে সোহানা বলল, কি রে, কোন জগতে ছিলি তুই? মাকে কেন রাখছিলি বারবার? কি হয়েছে তোর? আমি ধরফর করে উঠলাম। কি হয়েছিল আমাদের? ওই খাবারে কি মেশানো ছিল? কথা নামের মেয়েটা কোথায়? তুই ঠিক আছিস তো? সোহানা বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। জানি না ওই মেয়েটা কোথায় চলে গেল। আমি যখন হুঁশে আসলাম তখন তুই এখানে পড়েছিলি। না কোনো মেয়ে ছিল না কোনো খাবার। তোকে অনেকক্ষণ ধরেই জাগানোর চেষ্টা করছিলাম আমি, কিন্তু তুই উঠছিলি না। পরে শুনলাম তুই মা করছিস, তাই থাপ্পড় মারতে তুই উঠে গেলি। আমি গালে হাত দিয়ে বললাম, তুই আমাকে থাপ্পড় মারছোস? তোরে আমি বদ্দুয়া দিলাম পরের জন্মে যেন তুই টিভি রিমোটে জন্ম নেস।
আর মানুষ তোর ব্যাটারি শেষ হয়ে গেলে যেন থাপড়াইয়া থাপড়াইয়া চালায় তোরে। সোনা বলল, চুপ থাক, এখন বল এটা কি হলো? মেয়েটা নিচ থেকে এসে আমাদের খাবার দিল, তারপর আমরা জ্ঞান হারিয়ে ফেললাম। উঠে মেয়েটাকে আর দেখতে পেলাম না। এতটুকু তো শিওর যে মেয়েটা কোনো মানুষ ছিল না, অন্য জগতের কেউ ছিল। আমি একটু ভেবে বললাম, জানি না সে কে ছিল, তবে আমাকে এমন কিছু দেখিয়েছে যা এখন আমাকে ভাবাতে বাধ্য করছে। আচ্ছা ভিন্ডি শোন, আমাদের মা যে অন্য কারোর সাথে চলে গেছে এটা আমরা আমাদের কাকা আর প্রতিবেশীর কাছ থেকে শুনেছি। আমরা তো কখনো যাচাই করে দেখিনি এটা কি আদৌ সত্যি ছিল নাকি আমাদের মায়ের থেকে আলাদা করার একটা ষড়যন্ত্র। সোহান একটু অবাক হয়ে বলল, হঠাৎ করে তোর এসব চিন্তা হচ্ছে কেন ভাইয়া? আমরা তো মাকে ঘৃণা করি। সে আমাদের ছেড়ে তখন চলে গেছে যখন তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। আমি বললাম, সব সত্যি সবসময় সত্যি হয় না বোন। বলে তোকে একটা গল্প শোনাই। এক গ্রামে দুই বন্ধু ছিল, একজনের নাম সত্য, আরেকজনের নাম মিথ্যা। তারা দুজন দেখতে একই রকম ছিল। মানুষ তাদের আলাদা আলাদা পোশাক দেখে তাদেরকে চিনতে পারত। তারা দুজন একদিন জঙ্গলে শিকার করতে গেল। শিকার করতে করতে জঙ্গলের অনেক গভীরে তারা একটা বড় পানির কূপ দেখতে পেল। তারা দুজন ঠিক করলো এখানে তারা গোসল করবে। তাই নিজেদের কাপড় খুলে কূপের উপর রেখে কূপে নেমে পড়লো গোসল করার জন্য। সত্য ছিল অনেক সাহসী, তাই সে আগে কূপে নামলো। এদিকে মিথ্যা সবসময় সত্যের উপর হিংসা করত, কারণ সবাই সত্যকে বেশি ভালোবাসত। তাই মিথ্যা কূপে না নেমে সত্যর খুলে রাখা জামা কাপড় নিল এবং সত্যকে সেই কূপে একা ফেলে চলে এলো। গ্রামে ফিরে আসার পর সবাই তাকে সত্য হিসেবে গ্রহণ করে নিল পোশাক দেখে। আর ওইদিকে জঙ্গলের কূপে আসল সত্য চাপা পড়ে গেল চিরদিনের জন্য। তখন থেকে পুরো পৃথিবীতে মিথ্যা সত্যর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা সেই মিথ্যাকেই সত্য হিসেবে মেনে নিয়ে চলছি। কেউ আসল সত্যর খোঁজে সেই কূপ পর্যন্ত যায় না। তাই আমাদের মা কি সত্যি সত্যি এমন করেছিল, নাকি আমরা এত বছর একটা মিথ্যাকে সত্যি হিসেবে মেনে নিয়ে আসছি? সেটাই খুঁজতে হবে। আমাদের সেই কূপের কাছে যেতে হবে যেখানে আসল সত্য চাপা পড়েছে। কথা নামের মেয়েটা যেই হোক না কেন, সে আমাদের সত্য দেখানোর জন্য এসেছিল। সোহানা বলল, তার মানে আমাদের এখন গ্রামে আমাদের সেই বাড়িতে যেতে হবে, যে বাড়ি অনেক বছর আগে আমার কাকারা দখল করেছিল। আমি বললাম, হ্যাঁ, সময় হয়েছে আমাদের জিনিস ফিরিয়ে নেয়ার। এখন আমাদের গ্রামে যাওয়ার জন্য গাড়ি ভাড়া লাগবে, যেটা জোগাড় করার জন্য কিছুদিন এই শহরে থাকতে হবে। সোহানা বলল, আমরা তো চাইলে হেঁটে যেতে পারি। আমি ভ্রুকুচকে বললাম, তোর ব্রেন যে হাঁটুতে সেটা আবার প্রমাণ করলি? 560 মাইলের রাস্তা তুই হেঁটে যাবি, তাই না? সোহানা বলল, তাহলে কোথায় থাকবো আমরা, আর টাকার জোগাড় করবো কিভাবে? আমি একটু চিন্তা করে বললাম, চল গিয়ে দেখি সেই চাঁদের পরিতে আমাদের জন্য জায়গা হয় কিনা। আমরা রওনা হলাম সেই বাড়ির উদ্দেশ্যে। জুজুর খাবারের ঘোর এখনো কাটেনি, সে এখনো ঘুমিয়ে আছে। সোহানা জুজুকে কোলে নিয়ে নিল। আমরা গিয়ে চাঁদের পরি বাড়ির সামনে দাঁড়ালাম। চেক করে দেখলাম আমার রেখে যাওয়া পাথরটা এখনো আছে। তার মানে এই বাড়ি সম্পূর্ণ ফাঁকা। খুশি হয়ে সোহানাকে বললাম, চাবির ছড়াটা দে। সোহানা জুজুকে নিচে রেখে ব্যাগ থেকে চাবির ছড়াটা বের করে এগিয়ে দিল। এখানে অনেক নকল চাবি আছে, সব রকম তালা খোলার চাবি মজুদ আছে আমার কাছে। আমি চারদিকে তাকিয়ে দেখলাম কেউ আছে নাকি আশেপাশে। কাউকে দেখতে না পেয়ে গেটের তালা খুলে ফেললাম। অনেকদিন বন্ধ থাকায় গেটে ঝংঝার ধরে খুব টাইট হয়ে গেছে। জোরে ধাক্কা দিতেই ক্যাচ শব্দ করে গেটটা খুলে গেল। একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো গেট খোলার সাথে সাথে। আমার মনে হলো কিছু একটা আমার শরীর ভেদ করে চলে গেল। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে সোহানা বলল, কি রে ভাইয়া, কি হয়েছে? ভেতরে যাচ্ছিস না কেন? আমি বললাম, না এমনি, আই ভেতরে যাই আমরা। এই বলে ভেতরে পা রাখতেই শরীর কেমন যেন এক শিহরণ বয়ে গেল। ততক্ষণ জুজু চোখ খুলেছে। সোহানা খেয়াল করলো জুজু এক দৃষ্টিতে বাড়ির দোতলায় তাকিয়ে আছে ভয়ার্ত চোখে। ও যেন কাউকে দেখে ভয় পাচ্ছে। সোহানা দোতলার দিকে তাকিয়ে কিছু দেখতে পেল না। তেমন একটা পাত্তা না দিয়ে সোহানা জুজুকে কোলে নিয়ে গেটের ভেতরে পা রাখতেই জুজু চিৎকার করতে লাগলো। আর দুজনে অনেক অবাক হয়ে গেলাম। জুজু অনেক শান্ত প্রকৃতির, ও কখনো এমন চিৎকার করে না। আজ হঠাৎ এমন করছে কেন? জুজু সোহানার হাতে কামড় দিয়ে কোল থেকে লাফ দিয়ে দৌড়ে নেমে গেটের বাইরে চলে গেল। ও যেন এই বাড়িতে ঢুকতেই চাচ্ছে না। কিন্তু কেন? আমরা দেখতে পাই দোতলার জানালা দিয়ে একটা কালো ছায়া আইদ এবং সোহানার উপর নজর রাখছে। তার পেছনে সাদা কাপড়ে মরানো একটা লাশ ফ্যানের সাথে ঝুলে আছে। কালো ছায়াটা হিংস্র পশুর মতো গড়গড় শব্দ করছে। সোহানা একটু রেগে গিয়ে আবার গেটের বাইরে গিয়ে জুজুকে ধরে এনে আবার ভেতরে প্রবেশ করলো। আমি সোহানাকে বললাম, এই বাসাটা কেমন যেন একটু অদ্ভুত মনে হচ্ছে আমার কাছে। কেমন যেন একটা নিস্তব্ধতা ছেয়ে আছে। এখানে বাতাস অনেক ভারী লাগছে। চল আমরা চলে যাই, অন্য কোনো বাসা দেখব। সোহানা বলল, না আমি যাব না। এত সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়িতে 2 দিন না থাকতে পারলে সারা জীবন আফসোস থেকে যাবে। বাড়িটা অনেকদিন ধরেই বন্ধ পড়ে আছে, একটু অদ্ভুত লাগছে। আমরা থাকা শুরু করলেই সব ঠিক হয়ে যাবে। আমি সোহানার কথা মেনে অজ্ঞতা রাজি হয়ে গেলাম।
বাসার ভিতরে প্রবেশ করে দেখলাম এ যেন সত্যি সত্যি রাজপ্রাসাদ। রাজকীয় খাবার টেবিল, রাজকীয় খাট আর মোটা মোটা বিছানা, বড় ওয়াশরুম আর বাথকোমোড, সিলিংয়ের রং বেরঙের লাইটিং। মনোমুগ্ধ হয়ে আমি আর সোহানা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ দোতলা থেকে একটা শব্দ এলো। মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে কাঠের উপর পেরেক ঠুকছে। আমি আর সোহানা একে অপরের দিকে তাকিয়ে বললাম, এটা কিসের শব্দ? জুজু কেমন যেন ভয়ে জড়সড় হয়ে এক কোণে বসে আছে। আমি আর সোহানা সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলাম। ধীরে ধীরে দোতলায় গিয়ে দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। নিচতলায় যতটাই জাঁকজমকপূর্ণ, দোতলায় ততটাই এলোমেলা নোংরা। চারিদিকে শুকনো কাঠ আর গাছের গুঁড়ি পড়ে আছে। ইঁদুর মরে তার কঙ্কাল পড়ে আছে। ফুলের টবগুলোই পানি পচে সেগুলো থেকে মশার বংশ বিস্তার হচ্ছে। হঠাৎ সোহানা ডাক দিয়ে ভর্ত গলায় বলল, ভাইয়া এটা কি? আমি তাকিয়ে দেখলাম কালো কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা হয়েছে। জিনিসটা একদম মানুষ আকৃতির। আমি বললাম, ভেন্ডি, এখানে আমাদের আর এক মুহূর্তও থাকা ঠিক হবে না, এখনই চল যাব আমরা। হঠাৎ নিচতলা থেকে জুজুর চিৎকার ভেসে আসলো। জুজু অনেক জোরে জোরে ম্যাও ম্যাও করে ডাকছে। আমরা দুজন তাড়াতাড়ি নিচে গেলাম। নিচে যেতেই জুজুর ডাক বন্ধ হয়ে গেল, কিন্তু জুজুকে কোথাও দেখছিলাম না। সোনা ডাকতে লাগলো, জুজু কোথায় তুই? জুজু, কিন্তু জুজুর কোনো চিহ্ন নেই চারপাশে। আমি এদিক ওদিক জুজুকে খুঁজে বেড়াচ্ছি।